তাহলে ইন দ্যাট কেস আনসার হয়ে গেল সবগুলো স্টেটমেন্ট কারেক্ট, তাই না? এখানে যতগুলো স্টেটমেন্ট বলা আছে সবগুলো স্টেটমেন্ট কারেক্ট। ক্লিয়ার? তাহলে সেল ওয়াল ডিসকভারি, রাবার টুক ঠিক। প্রোটোপ্লাজম ইজ দ্য ফিজিক্যাল বেসিস অফ লাইফ, হাক্সলে বলেছিল ঠিক। ইউনিসেলুলার অর্গানিজম পারফর্ম ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, একদম ঠিক কথা। প্রোটোপ্লাজমের কনসেপ্টের কথা বললেন পারকিনজি, একদম ঠিক কথা। প্রোটোপ্লাজমিক থিওরি হার্টউইক, একদম ঠিক কথা। সেল মেমব্রেন সিলেক্টিভলি পারমিয়েবল, একদম ঠিক কথা। ওকে, ওকে, হ্যাঁ স্যার। নেক্সট এবার দেখো, দুজন ভদ্রলোকের কথা আমরা পড়বো। কে কে বলো, তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই। কে কে বলো? ভেরি গুড। একজন হলেন, প্রত্যেকটা ডেটা ইম্পর্টেন্ট। একজন জার্মান, ওকে, একজন ইংলিশ। একজন জার্মান, একজন ইংলিশ। জার্মানকে স্লেডেন, স্লেডেন। ইংলিশকে ওকে। সোয়ান ছিলেন জুলজিস্ট, স্লেডেন ছিলেন বোটানিস্ট। প্রত্যেকটা টার্ম ইম্পর্টেন্ট, যে টার্মটা ভুলবে কোয়েশ্চেন সেই লাইন থেকে আসবে। তাহলে বলো, স্লেডেন বটানিস্ট না জুলজিস্ট? স্লেডেনের ন্যাশনালিটি কি কোথাকার? জার্মান। আর সোয়ান কোথাকার? ইংলিশ, ইংল্যান্ড। আর সোয়ানের সাবজেক্ট জুলজি। দেখো, সোয়ান তিনি একটা কনসেপ্ট তার নিজের মতন করে বানিয়েছিলেন, কি সেটা? দ্যাট ওয়াজ, সোয়ান বলতে চেয়েছিলেন যে অল লিভিং অর্গানিজমস were composed of cell and cell products. সমস্ত লিভিং অর্গানিজম তারা কি দিয়ে তৈরি? তারা সেল এন্ড সেল প্রোডাক্টস দিয়ে তৈরি। ঠিক আছে, এই কনসেপ্টটাকে আমরা বলি, বলো, সেল হাইপোথিসিস। হাইপোথিসিস। ভেরি গুড, এর নাম সেল হাইপোথিসিস। ওকে, তারপরে পরবর্তীকালে আমরা দেখলাম যে যে টাইমে সোয়ান কাজ করছেন, মোটামুটি সিমিলার টাইপের স্লাইডেরও কাজ করে, মোটামুটি একটা একই সিদ্ধান্ত। স্যার সাউন্ড খুব আস্তে আসছে। এখন কি ঠিক আছে? না স্যার, এখনো শোনা যাচ্ছে না। এবার এবার হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে স্যার। এবার কি ঠিক আছে? শুনতে পাচ্ছ সবাই? না স্যার, খুব আস্তে। আমি তো শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার, আমিও শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ না? ম্যাক্সিমাম কি শুনতে পাচ্ছ না? স্যার এবার না শুনতে স্যার। পাচ্ছি। স্যার শোনা যাচ্ছে। কারো অসুবিধা হলে বলো, যাদের স্যার অসুবিধা- শুনতে পাচ্ছি কিন্তু আসতে হচ্ছে। হ্যাঁ স্যার, আসতে হচ্ছে অনেক। এখনো আসতেই হচ্ছে। হ্যাঁ স্যার আসতে হচ্ছে, মানে শোনা যাচ্ছে, আসতে হচ্ছে।
আচ্ছা বলো তো সাউন্ড এখনো কি একই অবস্থা? না স্যার না স্যার ঠিক আছে আচ্ছা স্যার ইমপ্রুভ হয়েছে তাই তো? দাঁড়াও দেখি আরেকটু ইমপ্রুভ করা যায় কিনা। এটাই ঠিক আছে। দেখো তো ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ স্যার 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 আগেরটাই Okay. ঠিক ছিল। এটাতে কি শোনা যাচ্ছে বলো, ব্যাস এটাতে ঠিক আছে। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ঠিক Okay, আছে চলো। শোনা যাচ্ছে। স্যার ঠিক এটাতে শোনা যাচ্ছে না কার? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, এখন করেন। শোনা যাওয়ারই কথা, বুঝতে পেরেছো? এখন হেডফোন ব্যবহার করছি, তারপরে 70 mbps স্পিড, অসুবিধা হওয়ার কথা নয় আমার দিক থেকে অন্তত। চলো নেক্সট। তাহলে সোয়ান ব্যবহার করলেন কি বলো? সোয়ান বললেন যে প্রত্যেকটা সেল, প্রত্যেকটা লিভিং অর্গানিজম দ্যাট ইজ কম্পোজড অফ সেল এন্ড সেল প্রোডাক্ট, এবং তিনি তাকে বললেন সেল হাইপোথিসিস। একই সিদ্ধান্তে উপনীত হলেন কে? স্লেইডেন। তিনি বটানিস্ট ছিলেন, তিনিও বললেন যে হ্যাঁ ঠিকই কথা, প্রত্যেকটা অর্গানিজম, প্রত্যেকটা লিভিং অর্গানিজম সেটা কিন্তু কি দিয়ে তৈরি হবে? দ্যাট উড বি ডেফিনেটলি কম্পোজড অফ সেল এন্ড সেল প্রোডাক্ট, তাই না? তাহলে বলতো দুজনের কনসেপ্টটাকে আমরা মার্জ করি একসাথে, তাই না? দুজনের হ্যাঁ স্যার কনসেপ্টটাকে একসঙ্গে মার্জ করি। আর দুজনের কনসেপ্টটাকে একসঙ্গে মার্জ করলেও দেখো আমরা একটা জিনিস এখনো পর্যন্ত পেয়ে উঠিনি, দ্যাট ইজ একটা সেল কিভাবে তৈরি হচ্ছে। মানে আমরা একটা সেল থেকে যে ডিভিশন করে আরেকটা সেল তৈরি করছে, এই কনসেপ্ট কিন্তু সোয়ান স্লেডেন কেউই দিয়ে যেতে পারেননি। তাহলে তখন আমরা আরেকজনের হেল্প নিলাম, কে সেটা? রুডল্ফ ফিরছো ভিরচাও। ভেরি গুড। রুডল্ফ ভিরচাও তিনি একটা কনসেপ্ট বললেন, তিনি ল্যাটিনে বললেন তার কনসেপ্টটাকে, দ্যাট ইজ ওমনিস সেলুলায়ে সেলুলা। বহুবার কোয়েশ্চেন এসছে যে ওমনিস সেলুলায়ে সেলুলা কার কনসেপ্ট? সবাই একসঙ্গে বলো কি সেটা? রুডল্ফ ভিরচাও। রুডল্ফ ভিরচাও, ঠিক আছে। ওমনিস সেলুলায়ে সেলুলা, রুডল্ফ ভিরচাও। ওমনিস সেলুলায়ে সেলুলা কথাটা মানে কি? দ্যাট মিনস সেল ইজ originated from pre-existing cell. That means একটা সেল থেকেই আরেকটা সেল তৈরি হয়। তাহলে সেল ইজ অরিজিনেটেড ফ্রম pre-existing cell, এইটা কার কনসেপ্ট বলো? রুডল্ফ ভিরচাও। আর এটাকেই আমরা বলছি ল্যাটিনে ওমনিস সেলুলায়ে সেলুলা। ওকে, ওমনিস সেলুলায়ে সেলুলা। এবং দেখো এই রুডল্ফ ভিরচাওর এই কনসেপ্টটাকে আমরা অনেক সময় বলি যে থিওরি অফ সেল লিনিয়েজ। ভেরি গুড। তাহলে বলো থিওরি অফ সেল লিনিয়েজ এটা কার কনসেপ্ট? ভিরচাও। এবার দেখো সোয়ান স্লেইডেনের কনসেপ্ট অ্যালং উইথ রুডল্ফ ভিরচাও, সবাইকে মিলে আমরা একটা ওভারঅল কনসেপ্ট বানিয়ে দিলাম, দ্যাট ইজ কল্ড অ্যাজ সেল থিওরি। তাহলে এবার দেখো আমরা সবাইকে কানেক্ট করে বানিয়ে দিলাম কি? সেল থিওরি। ওকে, তাহলে দেখো সেল থিওরিতে কার কার কন্ট্রিবিউশন আছে? প্রথম কথা হচ্ছে সোয়ানের কন্ট্রিবিউশন আছে, স্লেইডেনের কন্ট্রিবিউশন আছে, এবং তার সঙ্গে সঙ্গে বলতো কার কথা ভুললে চলবে না? রুডল্ফ ভিরচাওয়ার কন্ট্রিবিউশন আছে। কি কি কনসেপ্ট তারা বলতে চেয়েছে? এক, ইচ লিভিং অর্গানিজম is composed of cell and cell product. প্রত্যেকটা সেল, প্রত্যেকটা লিভিং অর্গানিজম দ্যাট ইজ কম্পোজড অফ কি বলো? সেল এন্ড সেল প্রোডাক্ট, তাই তো? সেল এন্ড সেল প্রোডাক্ট। দুই, সেলটাকে আমরা বলতে পারি বেসিক অর ফান্ডামেন্টাল স্ট্রাকচার এন্ড ফাংশন ইউনিট অফ লাইফ।
হ্যাঁ স্যার। fundamental, structural and functional unit of life। এবং তোমরা বলো রুডলফ ভিরশও কি বলেন যে each cell is originated from the pre-existing cell। প্রত্যেকটা সেল তার পূর্ববর্তী সেল থেকে প্রি এক্সিস্টিং সেল থেকে ডিভিশন করে তৈরি করবে। তাহলে ইচ সেল ইজ অরিজিনেটেড ফ্রম প্রি এক্সিস্টিং সেল। তাহলে বলো সেল থিওরি প্রত্যেকের কি ক্লিয়ার হয়েছে? সেল থিওরির সঙ্গে কে কে রিলেটেড, সেল থিওরির মধ্যে আমরা কোন কোন কনসেপ্ট গুলোকে ইন্ট্রোডিউস করলাম ইত্যাদি ইত্যাদি বলো, বুঝলাম কিনা? তাহলে বলো আমরা একদম বাইরে থেকে নতুন কোনো আমাদের নিজের কনসেপ্টটাকে সেল থিওরির কনসেপ্টের মধ্যে ঢুকিয়ে দেবো না। তাহলে সেল থিওরির মধ্যে মেজর এই তিনটে কথা তুমি মনে রাখবে। Each living organism is composed of cell and cell product. Each living organism is composed of cell and cell product. Second thing is cell হচ্ছে fundamental structure and function unit of life. And third one is Rudolf Virchow যে cell lineage এর concept, theory of cell lineage, that is each cell is originated from the pre-existing cell। বলো বুঝতে পারলাম প্রত্যেকে? হ্যাঁ স্যার। ওকে, আবার দেখো সোয়ান জুলজিস্ট ছিলেন না বটানিস্ট? সোয়ান জুলজিস্ট। তাহলে বলো তো যদি তিনি জুলজিস্ট থাকেন তাহলে তিনি কি নিয়ে কাজ করবেন? অ্যানিমাল সেল না প্লান্ট সেল নিয়ে কাজ করবেন? অ্যানিমাল সেল। আর অ্যানিমাল সেল নিয়ে যদি তিনি কাজ করেন তার মানে বলো তো তিনি সেলের বাইরে সেল ওয়াল কি লক্ষ্য করতে পারবেন? না। তাহলে তিনি সবার বাইরে যে জিনিসটাকে খেয়াল করেছিলেন সেটা কি? তাহলে তিনি বাইরে যে জিনিসটাকে অবজার্ভ করলেন দ্যাট ওয়াজ সেল মেমব্রেন। তাহলে যদি কোশ্চেন জানতে চাই যে সেল মেমব্রেন ডিসকভারির সঙ্গে কে রিলেটেড? সোয়ান। যার পাশে অনেক আওয়াজ হচ্ছে তাকে আনসার দেওয়ার দরকার নেই। ওকে, সেল মেমব্রেন ডিসকভারি হচ্ছে সোয়ান। সেল মেমব্রেন ডিসকভারি হচ্ছে সোয়ান। নেক্সট বলতো তিনি আরো এরকম একটা অবজারভেশনে পৌঁছতে পারেন কিনা যে তার বন্ধু স্লেইডেন তিনি অ্যানিমাল প্লান্ট সেল নিয়ে কাজ করছেন। তাহলে বলতো তিনি কি দেখবেন? তিনি সেল ওয়াল দেখতে পারবেন তো? এখান থেকে আমি বলতে পারি যে সোয়ান একটা কনক্লুশনে পৌঁছলেন যে প্রেজেন্স অফ সেল ওয়াল এটা হচ্ছে প্লান্ট সেলের একটা ইউনিক ক্যারেক্টার। তো পরবর্তীকালে তুমি দেখবে যে যদিও কথাটা পুরোপুরি সত্য নয়, প্লান্ট সেল ছাড়া অন্যান্য অনেক জায়গাতেও হতে পারে, তবে আমরা বলতে পারি অ্যানিমাল সেলের মধ্যে আমরা অ্যানিমেল প্লান্টটাকে নিয়ে যদি কনসিডার করি তাহলে সেক্ষেত্রে তুমি দেখবে যে যখন আমরা টু কিংডম ক্লাসিফিকেশন পড়েছিলাম, দেখি কার মনে আছে টু কিংডম ক্লাসিফিকেশনটা কার বেসিসে হয়েছিল? টু কিংডম ক্লাসিফিকেশনটা ভেরি গুড। তাহলে টু কিংডম ক্লাসিফিকেশন একটা অ্যানিমাল একটা প্লান্ট করেছিলেন কে ভদ্রলোক? লিনিয়াস। তিনি কিসের উপর বেস করে বললেন? সেল ওয়ালের প্রেজেন্স আর অ্যাবসেন্স এর উপর বেস করে, যে সেল ওয়াল থাকলে তার নাম প্লান্ট, না থাকলে তার নাম অ্যানিমাল। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি যে সোয়ান কনক্লুডেড কি সেল ওয়াল ইজ the unique characteristics of plant cell which is absent in case of animal cell। বোঝা গেল? তাহলে কোয়েশ্চেন দিল which of the following information regarding Swan is correct? Which of the following information regarding Swan is correct? এক নম্বর অপশন cell hypothesis which said each living organism is composed of cell and cell products. Option 2 Swan was a zoologist from England. Swan was a zoologist from England. 3 নম্বর অপশন ওকে, তাহলে সোয়ান সেকেন্ড অপশন বললো সোয়ান ওয়াজ আ জুলজিস্ট ফ্রম ইংল্যান্ড। ওকে, থার্ড অপশন বললো যে সোয়ান কনক্লুডেড দ্যাট ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ
plant is presence of cell wall which was completely absent in case of animals. Option 4 বললো all are correct. কি হয়ে যাবে আনসার? ঝটপট বলো। All are correct. All are correct. কোশ্চেন কেমন ভাবে ফ্রেম করবে? আমি কি একটা ফ্রেমওয়ার্ক তোমাদের সামনে ড্র করতে পারছি? কোশ্চেন কেমন দেবে এক্সামে? গ্রেট গ্রেট। তাহলে সোয়ানের কনক্লুশন আমরা এখান থেকে দেখে ফেললাম, তাই না? চলো একটুখানি বইতে যাই, যেটুকুনি পড়লাম একটু বইতে যাই, আবার আমরা আসবো। বলেছে when we look around we see both living and non-living things. You must have wondered and asked yourself what is it that makes an organism living, or what is it that inanimate things doesn't have which a living things have. তাহলে তুমি যখন বাইরে কোনো একটা বেসিক স্ট্রাকচার দেখছো, কেউ কেউ লিভিং কেউ কেউ নন লিভিং, তাহলে তোমার মনের মধ্যে একটা কোয়েশ্চেন আসছে যে আমরা কোন স্ট্রাকচারটাকে লিভিং বলবো, কোন স্ট্রাকচারটাকে নন লিভিং বলবো, এবং কোন কোন ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা একটা অর্গানিজমকে লিভিং বানাচ্ছে, একজনকে নন লিভিং বানাচ্ছে একটা স্ট্রাকচারকে। The answer to this is the presence of the basic unit of life, that is the cell, in all living organisms. তাহলে প্রেজেন্স অফ সেলফ এটা একটা লিভিং নন লিভিং এর মধ্যে খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কারণ তোমরা জানো পড়েছিলে ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফের মধ্যে মেটাবলিজম ইন আ সেলুলার অর্গানাইজেশন, মনে পড়ছে তোমাদের? ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মেটাবলিজম in a cellular organization. মেটাবলিজম ইন আ সেলুলার অর্গানাইজেশন, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স, মেটাবলিজম ইন আ সেলুলার অর্গানাইজেশন। তাহলে যেখানে সেল আছে সেটাকে আমরা বলবো লিভিং থিং, যেখানে সেল নেই সেটাকে আমরা বলবো নন লিভিং থিং, যদিও তার ব্যতিক্রম আছে, আমরা আসবো সেগুলোতে। All organisms are composed of cells. Some are composed of single cells and some are composed of, and these are named as unicellular organisms, while other like us that is composed of many cells and we call them as multicellular organisms. Okay, next বলছে what is a cell? কি ডেজিগনেশন থাকলে তুমি তাকে সেল বলবে? Unicellular organisms are capable of কি দেখো independent existence and performing the essential function of the life. Okay, anything less than a complete structure of a cell does not ensure independent living. তাহলে সেলের থেকে যখন তুমি আরো ছোট ইউনিট নেবে, বলো তো প্রোটিন নিলাম, ডিএনএ নিলাম, আরএনএ নিলাম, তাহলে তারা ছোট হলো, কিন্তু তুমি তাদের মধ্যে কি পাবে না? ডিএনএ does not have independent existence. ডিএনএ does not perform the all essential functions of life, তাই না? তাহলে তাকে তুমি একটা সিস্টেমের মধ্যে রাখবে, একটা সেলের মধ্যে রাখবে, তবেই সে তোমাকে সমস্ত ফাংশন গুলো রান করতে পারবে। বোঝা গেল? কথা বলো প্লিজ। Yes, sir. Hence, cell is the fundamental, বুঝতে শেখো লাইনগুলো, cell is the fundamental structural and functional unit of all living organisms. যদি ফান্ডামেন্টাল কথাটা তুলে দিই তাহলে এই লাইনের মধ্যে সেলও ঢুকবে, টিস্যুও ঢুকবে, অর্গানও ঢুকবে, অর্গান সিস্টেমও ঢুকবে, অর্গানিজম টোটাল ঢুকে পড়বে। বোঝা গেল আশা করি। অ্যান্টন ভন লিভেনহুক ফার্স্ট স এন্ড ডেসক্রাইব আ লিভিং সেল। বোঝা গেল? রবার্ট ব্রাউন লেটার ডিসকভার দ্য নিউক্লিয়াস, আমরা আসবো পরে। রবার্ট ব্রাউন নিউক্লিয়াস ডিসকভার করলেন ফ্রম দ্য অর্কিড রুট টিপ সেল, সেগুলো আমরা নিউক্লিয়াস পড়তে গিয়ে পড়বো। The invention of the microscope and its improvement leading to the electron microscope revealed all the structure detail of the cells. তাহলে আমরা যত মাইক্রোস্কোপের স্ট্রাকচার ডেভেলপ হয়েছে, যত আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের দিকে গেছি, তত আমরা সেলের ডিটেইল স্ট্রাকচারের দিকে আস্তে আস্তে মুভ করেছি। ইন 1838 সাল ভুলবে না, Schleiden, a German botanist, examined a large number of plants and observed that all plants are composed of different kinds of cells which forms the tissue of the plant. Okay, তাহলে এটা তার মতন আলাদা কাজ করলেন স্লেডেন। কোথাকার লোক? জার্মান। সাবজেক্ট বটানি। At about the same time, Theodore Swan 1839 তিনি ব্রিটিশ জুলজিস্ট studied different type of animal cell and reported that cell had thin outer layer which is named as plasma membrane. তাহলে বলো প্লাজমা মেমব্রেনের ক্রেডিট কাকে দেবে? প্লাজমা মেমব্রেনের ক্রেডিট কাকে দেবে? Swan. He also concluded based on the studies on plant tissues that the presence of cell wall is unique characteristics of the plant cell, যেটা অ্যানিমালের মধ্যে নেই। কার কনক্লুশন ছিল? Swan, তাই না? Swan. On the basis of this, Swan proposed the hypothesis that bodies of animal and plant are composed of cell and products of cell. এই লাইনটার নাম কি? Cell hypothesis. বাহ, very good, cell hypothesis.
গ্রেট। সোয়ান এন্ড স্লেডেন টুগেদার ফর্মুলেটেড সেল থিওরি। তার সঙ্গে কার কন্ট্রিবিউশনটাকে তুমি ইগনোর করতে পারো না? রুডল্ফ ভিরচো। দিস থিওরি হাউএভার ডিডন্ট এক্সপ্লেন, মন দিয়ে শোনো, দিস থিওরি তাহলে সোয়ান এবং স্লেডেনের যে সেল থিওরি সেটা কি এক্সপ্লেন করতে পারে না? হাউ আ নিউ সেল ইজ ফর্মড। রুডল্ফ ভিরচো ফার্স্ট এক্সপ্লেন দ্যাট cell divided and new cells are formed from pre-existing cells, that is omnicellular cellular. He modified the hypothesis of the Sladen and Swan. তাহলে Sladen এবং সোয়ানের সেল থিওরি যদি বলি তাহলে সে কি নতুন সেল কিভাবে অ্যারাইজ করে সেটা এক্সপ্লেন করতে পারে সোয়ান স্লেডেনের সেল থিওরি? কিন্তু যখন দেখো রুডল্ফ ভিরচো এটাকে মডিফাই করলেন, রুডল্ফ ভিরচো মডিফাই করার পর তিনি এই সেল থিওরিটাকে একটা ফাইনাল শেপ দিলেন। তাহলে কোয়েশ্চেন এক্সামে এসছে, who proposed cell theory? Answer Swan and Sladen. Question, who gives a final shape of the cell theory? Answer কিন্তু হয়ে যাবে রুডল্ফ ভিরচো। ওকে, রুডল্ফ ভিরচো, very good. Cell theory as understood today is all organisms are composed of cells and products of their cells. সেটা বেসিক স্ট্রাকচারাল ফাংশনালিটি অফ লাইফ এবং তার সঙ্গে সঙ্গে all cell are originated from the pre-existing cells. বলো এইটুকু জায়গা কি আমি প্রত্যেকের কাছে ক্রিস্টাল ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে এই জায়গা থেকে যদি কোনো কোয়েশ্চেন তোমাকে এক্সামে দেয়, তুমি বলতো কনফিডেন্সের সাথে সেই কোয়েশ্চেনটাকে সলভ করতে পারবে কিনা? তবে কনফিডেন্স বাড়ে একটা টপিক পড়ার পরে যখন তুমি তোমাদের কাছে যে বইগুলো আছে, ফিঙ্গার টিপস, 33 বছরের নিট, ঠিক আছে, প্রিভিয়াস কোয়েশ্চেন পেপারস গুলো, ওইগুলো যখন তুমি সলভ করবে তখন কিন্তু আরো বেশি কনফিডেন্স পাবে। ঠিক আছে, এখন পড়লে কনফিডেন্স পাবে, প্লাস আরো তার সঙ্গে কোয়েশ্চেন সলভ করলে কমপ্লিট কনফিডেন্স তুমি পাবে। ওকে, চলো তাহলে এইটুকু জায়গা ক্লিয়ার হলো। নেক্সট দেখো, খেয়াল করো, আমরা তোমাকে দুটো সেলের সঙ্গে পরিচয় করাতে চাই। ওয়ান ইজ প্রোক্যারিওটিক সেল, আনাদার ওয়ান ইজ ইউক্যারিওটিক সেল। ডিরেক্টলি এনসিইআরটি ডায়াগ্রামে গিয়ে বললে আমরা কোয়েশ্চেন পিক আপ করতে পারবো ভালোভাবে। এই জায়গাটা খেয়াল করো, দেখো একটা ইউক্যারিওটিক সেল, টিপিক্যাল ইউক্যারিওটিক সেল কত সাইজ কি বলো? 10 to 20 মাইক্রোমিটার, তাই না? তাহলে একটা টিপিক্যাল ইউক্যারিওটিক সেল 10 to 20। একটা টিপিক্যাল ব্যাকটেরিয়া সেল কত? 1 to 2 মাইক্রোমিটার, 1 to 2 মাইক্রোমিটার। পিপিএলও 0.1 মাইক্রোমিটার, আর ভাইরাস 0.02 থেকে 0.2 মাইক্রোমিটার। তাহলে এখানে যেগুলোর কথা বলা আছে, তোমাকে কোয়েশ্চেন দিল, প্রথম কোয়েশ্চেন বললো which of the following is smallest? 1 নম্বর অপশন ইউক্যারিওটিক সেল, 2 নম্বর অপশন ব্যাকটেরিয়া, 3 নম্বর অপশন পিপিএলও, 4 নম্বর অপশন ভাইরাস। আনসার PPLO. কেন গো? কেন পিপিএলও? কেন? ওকে 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 ওকে, যে পিপিএলও বলেছে আমি তার সঙ্গে কথা বলতে চাই। পিপিএলও কেন বললে বাবু, বলো? তুমি একটা জিনিস ভেবেছো, আমি বুঝতে পেরেছি। আমি যেটা 1 মিনিট পরে বলবো তুমি সেটা আগেই ভেবে ফেলেছো, তাই তো? ঠিক, এখানে তোমাকে সেল বলে দেয়নি, এর মধ্যে কোন স্ট্রাকচারটা স্মলেস্ট বলেছে। আনসার ইজ ভাইরাস। বুঝে গেল? কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন চেঞ্জ করে দিল, বললো which of the following is the smallest cell? আনসার কিন্তু হয়ে গেল PPLO. বোঝা গেল? এক্সামিনারের কি ভাবছে তার থটে ঢুকতে হবে, তাই না? এক্সামিনার কি থট থেকে কোয়েশ্চেন করতে পারে সেটাকেও ধরে ফেলতে হবে তোমার। এক্সামিনার কোথায় কোথায় টুইস্ট দিতে পারে সেটাকেও তোমার আগে থেকে জানা থাকা উচিত। তাহলে কনসেপ্ট ক্লিয়ার থাকলে এগুলো সবই বুঝতে পারবে। তাহলে স্মলেস্ট সেল তখন আনসার হয়ে গেল পিপিএলও, কারণ তুমি জানো ভাইরাসের অ্যাসেলুলার। ওকে, ভাইরাসের অ্যাসেলুলার, ক্লিয়ার? নেক্সট, এবার কোয়েশ্চেন বললো টিপিক্যাল prokaryotic cell is dash times, sorry, prokaryotic নয়, eukaryotic না, typical eukaryotic cell is dash times larger than a typical prokaryotes. বলো টিপিক্যাল প্রোক্যারিওটস বলতে আমরা কাকে বুঝি?
টিপিক্যাল প্রোক্যারিওটস মানে কে? ব্যাকটেরিয়া। তাহলে একটা মনের টিপিক্যাল, হ্যাঁ মনেরা মানে ব্যাকটেরিয়া, তাই তো? দেখো টিপিক্যাল ব্যাকটেরিয়া এটা 1 to 2 মাইক্রোমিটার, আর ইউক্যারিওটিক 10 to 20 মাইক্রোমিটার। তাহলে ক্যান উই সে একটা টিপিক্যাল times. ইউক্যারিওটিক সেল ইজ 10 টাইমস লার্জার দ্যান দ্যাট অফ আ প্রোক্যারিওটিক সেল? কোয়েশ্চেন এসছে। হ্যাঁ স্যার। এনসিআরটি বড্ড অভিমানী, অনেক কিছু বলতে চায় কিন্তু বলে অল্প কিছু, ঠিক আছে? তাহলে তোমাকে এখান থেকে কোয়েশ্চেন ফ্রেম করে দিল এনসিআরটি ডেটা থেকেই, যে একটা টিপিক্যাল ইউক্যারিওটিক সেল ইজ 10 টাইমস লার্জার দ্যান দ্যাট অফ আ প্রোক্যারিওটিক সেল। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ আবার স্যার। ডিরেক্টলি এদের সাইজ দিয়ে কোয়েশ্চেন দেবে। ইউক্যারিওটিক সেলের সাইজ বলো কত? 10 to 20 মাইক্রোমিটার। ব্যাকটেরিয়া কত? 1 to 2 মাইক্রোমিটার। পিপিএলও বলো, পিপিএলও 0.1 মাইক্রোমিটার। ভাইরাস 0.02 থেকে 0.2 মাইক্রোমিটার। ওকে, ভেরি গুড। পিপিএলও থেকে আর কি কোয়েশ্চেন জানতে চাই? পিপিএলও প্রোক্যারিওট উইদাউট সেল ওয়াল। প্রোক্যারিওট লিখে রাখবে খাতাতে, প্রোক্যারিওট উইদাউট সেল ওয়াল কে? প্রোক্যারিওট উইদাউট সেল ওয়াল কে বলো? কে বলো? পিপিএলও। 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 তার প্রোক্যারিওট যদি সেল ওয়াল নেই এরকম প্রোক্যারিওটিকের নাম হচ্ছে পিপিএলও। কারণ তোমরা জানো প্রোক্যারিওটিকের মধ্যে সেল ওয়াল থাকে তো? হ্যাঁ স্যার। সেল ওয়াল থাকে। এবং বলো তো আমাদের সেল ওয়াল সেলুলোজ দিয়ে তৈরি, প্রোক্যারিওটিকের সেল ওয়াল কি সেলুলোজ দিয়ে তৈরি, নাকি প্রিফার প্রোক্যারিওট প্রিফার পেপটাইডোগ্লাইকেন? তাই তো? পেপটাইডোগ্লাইকেন। প্রিফার প্রোক্যারিওট প্রিফার পেপটাইডোগ্লাইকেন। ভেরি গুড। তাহলে পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি। তবে তুমি মনে রাখবে যে পিপিএল ইজ আ টাইপ অফ প্রোক্যারিওট হুইচ ইজ ডিভয়েড অফ হুইচ ল্যাক সেল ওয়াল, যেখানে সেল ওয়াল নেই। তাহলে বলো এইটুকু ডায়াগ্রাম থেকে তুমি বুঝতে পারছো এক্সামিনারদের মাথায় কি কি কুবুদ্ধি আসতে পারে? এই ছোট্ট একটুখানি জায়গা, এখান থেকে কত ধরনের বুদ্ধি, কুবুদ্ধি আমি বলবো না, কত ধরনের বুদ্ধি এক্সামিনারদের মাথায় আসতে পারে? হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। নেক্সট, এবার দেখো যদি এখান থেকে এনসিআরটি সবগুলো ডেটা যদিও দেয়নি তবুও কোশ্চেন এসে যায়, তোমাকে বললো স্মলেস্ট সেল, আনসার তো একটু আগে জেনে গেলে। স্মলেস্ট সেল কে? পিপিএলও। পিপিএলও। পিপিএলও, তাই তো? স্মলেস্ট সেল হচ্ছে পিপিএলও। ভেরি গুড। এবার যদি বলে, যদি বলে, যদি বলে লার্জেস্ট সেল, আনসার অস্ট্রিচ এগ, অস্ট্রিচ এগ। ওকে, লার্জেস্ট সেল। যদি বলে লার্জেস্ট অ্যানিমাল সেল, আনসার সেম থাকবে। বলো লার্জেস্ট অ্যানিমাল সেল, আনসার সেম থাকবে। যদি বলে লার্জেস্ট প্লান্ট সেল, লার্জেস্ট পাইলেন তো। আনসার হয়ে যাবে অ্যাসিটাবিউলারিয়া। অ্যাসিটাবিউলারিয়া, ঠিক আছে? অ্যাসিটাবিউলারিয়া তুমি দেখবে 10 সেন্টিমিটার ডায়ামিটার আছে তার, আর একটা অস্ট্রিচের এগ দেখবে যে 17 সেন্টিমিটার মতো তুমি তার ডায়ামিটার পাবে। তাহলে ওই জন্য আমরা ওভারঅল যদি বলে যে সব থেকে বড় সেল, তুমি তখন কাকে বলবে? অস্ট্রিচ এগ। আর যদি স্মলেস্ট সেল বলে পিপিএলও। যদি বলে লার্জেস্ট প্লান্ট সেল তখন আনসার কি হয়ে যাবে? অ্যাসিটাবিউলারিয়া। ওকে, অ্যাসিটাবিউলারিয়া মনে থাকবে। যদি বলে লার্জেস্ট হিউম্যান সেল, ওভাম। ওভাম। ভেরি গুড। তাহলে বলো স্মলেস্ট হিউম্যান সেল, স্পার্ম। তাহলে স্মলেস্ট হিউম্যান সেল হচ্ছে স্পার্ম, স্মলেস্ট লার্জেস্ট হিউম্যান সেল হচ্ছে ওভাম। মনে থাকবে? কথা বলো প্লিজ, এক আধজন একটু হ্যাঁ, কথা স্যার। বলো। ভেরি গুড। তাহলে ওভাম হচ্ছে লার্জেস্ট হিউম্যান সেল, স্পার্ম হচ্ছে স্মলেস্ট হিউম্যান সেল। ওকে, তারপর তোমরা পড়েছো আরবিসি। বলো তো আরবিসির শেপ কেমন? আমাদের আরবিসি বাইকনকেভ। রাউন্ড অ্যান্ড বাইকনকেভ, রাউন্ড অ্যান্ড বাইকনকেভ। তাহলে তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার রাউন্ড আবার বাইকনকেভ কি করে হয়? রাউন্ড বাইকনকেভ কি করে হয়? ক্যারাম বোর্ড খেলো? ক্যারাম বোর্ড, ক্যারাম বোর্ডের
স্ট্রাইকারটা দেখেছো? স্ট্রাইকারটা রাউন্ড, হ্যাঁ ইয়েস অর নো? স্যার রাউন্ড। হ্যাঁ স্যার আর ওপরের দিকে কনকেভ, হ্যাঁ স্যার ওরকম নিচের হ্যাঁ, দিকটাকেও কনকেভ বানিয়ে দাও, ওরকম নিচের দিকটাকেও কনকেভ বানিয়ে দাও, তাহলে বলো তো সেটা রাউন্ড অ্যান্ড বাইকনকেভ হবে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার রাউন্ড অ্যান্ড বাইকনকেভ কেন করা হয়েছে বলো তো? তার কারণ যদি বাইকনকেভ করা হয় তাহলে তার সারফেস এরিয়া কি হয়ে যাবে? বেশি হয়ে বাড়বে। যাবে। আর সারফেস এরিয়া যদি লার্জ হয় তাহলে বলো তো হিউজ অ্যামাউন্ট অফ, হ্যাঁ অঙ্কিতা ক্লাসে আছি, পরে করছি ফোন। আচ্ছা ঠিক আছে। তাহলে সারফেস এরিয়া যদি লার্জ হয় তাহলে সেক্ষেত্রে বলো তো আমি বলবো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কি থাকবে? হিমোগ্লোবিন, তাই না? তার মানে আমি বলতে পারি যে সেটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ অক্সিজেনকে ক্যারি করতে পারবে। তাহলে বলো তো এই শেপটা কিসের উপর বেস করে হয়েছে? তার ফাংশনের উপর, ইয়েস অর নো? হ্যাঁ Yes, স্যার sir. হ্যাঁ স্যার ফাংশনের উপর বেস করে হয়েছে, তাই না? তারপর ধরো আমি তোমায় বললাম একটা নার্ভ সেল, চলে এসো বোর্ডের বাম দিকে, নার্ভ সেল। তাহলে নার্ভ সেল এটা কেমন? ইলংগেটেড তো? হ্যাঁ স্যার নার্ভ সেল কেমন? ইলংগেটেড, elongated and branched নার্ভ সেল। কারণ সেখানে বলতো প্রচুর ডেনড্রাইট আছে না? সেখানে প্রচুর হ্যাঁ, স্যার। ডেনড্রাইট আছে, Yes, তাই sir. আমরা বললাম দ্যাট ইজ elongated and branched, দ্যাট ইজ elongated and branched। তাহলে elongated and branched যদি হয় তাহলে বলতো নার্ভ ইম্পালস প্রপাগেশনের জন্য সুবিধা হবে কিনা? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার প্রপাগেশনের জন্য সুবিধা হবে। ধরো এখান থেকে ইম্পালসটাকে এখানে পাঠাতে হবে। যদি ছোট সেল দাও তাহলে দেখো অনেকগুলো সেল তোমাকে পরপর বসাতে হবে। ওর থেকে নেচার বললো দূর, কি দরকার আছে, এরকম দুটো সেল বড় বড় দিয়ে দাও না, মিটে যাবে এখানে। বুঝতে পেরেছো? ফাংশন ওয়াইজ Yes, sir. তুমি যদি একটুখানি হার্টে এসে একটু উকি মেরে যাও, হার্টে এই ধরো একটা হার্ট, এই একটা হার্ট, বল স্যার এটা আবার কি হার্ট? এর নাম যদি হার্ট হয় তাহলে আমার নাম শাহরুখ খান, তাই না? তাহলে এটা হার্ট একটা ধরে নাও, যাই হোক এইটা যদি একটা হার্ট হয় তাহলে এই হার্টের ক্ষেত্রে বলতো আমরা হার্টের ডিফারেন্ট টাইপ অফ কানেকটিভ টিস্যু, স্পেশাল কানেকটিভ টিস্যু মনে পড়ছে তোমাদের? স্পেশাল কানেকটিভ Yes, টিস্যু, sir. এসএ নোড, এভি নোড, তাই না? তারপরে তোমার পার্কিনসন্স ফাইবার, এরকম তুমি দেখবে এভি নোড যেখানে আছে, এভি নোডের সেলগুলো কেমন? এরকম ছোট্ট 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 ছোট্ট। তার কারণ এরকম ছোট্ট 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 হলে কি হবে? স্লো কন্ডাকশন হবে, স্লো কন্ডাকশন হবে, মনে পড়ছে? স্লো কন্ডাকশন sir. হবে এভি নোডের মধ্যে দিয়ে, ঠিক আছে? আর পার্কিনসন্স ফাইবারের সেলগুলো মনে আছে এরকম লম্বাটে, তাহলে কেন? কারণ তার মধ্যে দিয়ে তার মানে Fast conduction. কন্ডাকশন হবে, ফাস্ট কন্ডাকশন হবে। তাহলে এই যে স্ট্রাকচারটা দেখো এখানে, এই সেলের এটা এই সেলের স্ট্রাকচারটা কিসের উপর বেস করে দিলে তার? বলো তো ফাংশনের উপর বেস করে কিনা? নার্ভ সেলটাকে বলো তুমি তার নার্ভ সেলের শেপটাকে তুমি তার ফাংশনের উপর বেস করে দিলে কিনা? Yes, sir. ধরো এই একটা ব্লাড ভেসেল বসে আছে, মন দিয়ে শুনবে, হ্যাঁ যে লাইনটা শুনবে না কনসেপ্টে ঘাটতি থেকে যাবে। এখানে ধরো এই ব্লাড ভেসেল, তোমরা জানো এই ব্লাড ভেসেল ভেদ করে চলে আসতে পারে একটা ইনফেকশন সাইটে, কে? ডব্লিউবিসি। Yes, sir. ডব্লিউবিসি, তাহলে বলো তো এই ডব্লিউবিসি কে ইররেগুলার শেপ হতে হবে নাকি নয়? হ্যাঁ স্যার Yes, sir. তার সঙ্গে সঙ্গে অ্যামিবয়েড মুভমেন্ট শো করতে হবে কিনা বলো? হ্যাঁ Yes, স্যার sir. মুভমেন্ট, এবং তার সঙ্গে সে ফ্যাগোসাইটোসিস করতে পারে। দেখো প্রত্যেকটা জিনিসকে আমরা কিসের বেসিসে রাখলাম? সেলগুলোকে তার শেপটাকে রাখলাম অন দ্য বেসিস অফ দেয়ার ফাংশন। তাহলে বলো তো যদি তোমাকে এরকম কোয়েশ্চেন কোনো জায়গাতে একটা স্টেটমেন্ট দেওয়া থাকে যে শেপ অফ সেল ইজ ডিটারমাইন্ড বাই দ্য ফাংশন, স্টেটমেন্টটাকে ঠিক না ভুল? একদম ঠিক, ঠিক স্যার। কথা, ভীষণ ভাবে ঠিক কথা, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা সেলের শেপকে আমরা কিসের উপর বেস করে তৈরি করব? শেপ অফ দ্য সেল উড বি ডিটারমিনেটেড বাই দ্য ফাংশন অফ দ্য সেল। ওই সেলটা কি ফাংশন প্লে করছে সেই ফাংশনের উপর বেস করে আমরা কিন্তু সেই সেলটাকে একটা স্পেসিফিক শেপ দেবো, তাই না? দেখো কোয়েশ্চেন কেমন দেবে এক্সামে, তোমাকে এই জায়গাগুলো মনে রাখতে হবে। এটা হচ্ছে আরবিসি, চিনতে পারো জানো ছবি দেখে, এটা কেমন? রাউন্ড অ্যান্ড বাইকনকেভ, কেন তোমরা জানো। এবং আরো এর মধ্যে অ্যাডাপ্টেশন দেখো, আমরা কি অ্যাডাপ্টেশন দিয়েছি, যে দ্যাট ইজ ডিভয়েড অফ
সেল organelles, অর্গানেল, দ্যাট ইজ দি ওয়ার্ড অফ সেল অর্গানেল। তাহলে সেল অর্গানেল যদি না থাকে তাহলে বলো তো স্পেস বেশি, আর স্পেস যদি বেশি থাকে হ্যাঁ স্যার তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারবো প্রচুর অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি। আবার দেখো এর মধ্যে হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া নেই, এর মধ্যে Yes, মাইটোকন্ড্রিয়া নেই। আর যদি মাইটোকন্ড্রিয়া না থাকে তাহলে বলো তো অ্যানারোবিক রেসপিরেশন পারফর্ম করবে কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার অ্যানারোবিক হ্যাঁ, রেসপিরেশন। স্যার। আর অ্যানারোবিক রেসপিরেশন হলে এর মধ্যে দিয়ে তুমি যে অক্সিজেনটা পাঠাচ্ছ, বলো তো এই অক্সিজেনটা কি সে নিজে ব্যবহার করবে? না স্যার, তুমি না, তোমার স্যার। বন্ধুকে তুমি তোমার বন্ধুকে 1 হাঁড়ি রসগোল্লা পাঠাতে চাও, তুমি তোমার বন্ধুকে 1 হাঁড়ি রসগোল্লা পাঠাতে চাও, নিট পেয়ে গেছো, তাই তুমি কি রসগোল্লাটা পাঠানোর জন্য আমাকে ফেভার করবে? আমি ভীষণ রসগোল্লা খেতে পছন্দ করি, না স্যার না, না স্যার, মাঝপথে ভ্যানিশ হয়ে যাবে, তাই না? একই রকম ভাবে আমরা যদি একে অক্সিজেন ক্যারি করার জন্য আমরা ব্যবহার করি, তাহলে বলো তো এর মধ্যে অক্সিজেন কনজিউম করে যে সেই স্ট্রাকচারটা এখানে থাকলে ভালো না না থাকলে ভালো? না থাকলে ভালো। না থাকলে ভালো। তাহলে দেখো হোয়াইট ব্লাড সেল, অ্যামিবয়েড, ইররেগুলার, মনে রাখবে কলামনার এপিথেলিয়াল সেল, লং এন্ড ন্যারো। কলামনার এপিথেলিয়াল সেলের নিউক্লিয়াসটা কোথায় থাকে? বেসালে। এইটা নার্ভ সেল, ব্রাঞ্চ এন্ড লং, মনে থাকে জানো? এটা ট্রাকিড সেল, ইলংগেটেড সেল, মনে থাকে জানো? এটা মেসোফিল সেল, রাউন্ড এন্ড ওভাল। তাহলে এখানে তোমাকে ডায়াগ্রাম দিয়ে দিয়ে বললো কোনটা কোন সেল। এই কটা ছবি দেখে আমরা কি বুঝতে পারবো? পরীক্ষার হলে চিনতে পারবো কোনটা কোন সেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি? তাহলে আজকে আমরা এখানেই